আজকে তোমাদের করাবো 19 নম্বর স্কুল। আর 19 নম্বর স্কুল আছে 497 পেজে। তাহলে দেখা যাক প্রথম কোশ্চিন কি বলেছে। তাহলে প্রথম কোশ্চিন কি বলেছে দেখো, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে। এটার সঠিক উত্তর হয়ে যাবে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। তারপরে 2 নম্বর কি বলেছে, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হবে। তাহলে পরম উষ্ণতাকে 0 কেলভিন উষ্ণতায়, আর সেন্টিগ্রেডে সেই উষ্ণতা কত হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তোমার এখানে যেহেতু 0 কেলভিন আছে তাহলে 0 কেলভিন হয়ে যাবে, -273 তো কোথাও নাই, তাহলে বি নম্বর হল অ্যান্সার। তারপরে 3 কি বলেছে, 2 মোল NO এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন NO2-র আয়তন STP-তে কত হবে। তাহলে এটা হয়ে যাবে তোমার 44.8 লিটার। কেমন করে হলো দেখো, এইটা দেখো, তাহলে 2 মোল NO সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায়, তাহলে কি বলে দিয়েছে NO2 উৎপন্ন হবে, তাহলে NO2 উৎপন্ন হয়ে গেল। তাহলে ব্যালেন্স করতে গেলে কি হয়ে যাবে, ব্যালেন্স করতে গেলে এখানে 2 আসবে, তাহলে ব্যালেন্স করতে গেলে 2 আসবে। তারপরে দেখো ব্যালেন্স করতে গেলে 2 আসবে, তাহলে এখানে 2 মোল NO বিক্রিয়া করাচ্ছি, তাহলে কত মোল উৎপন্ন করছে, 2 মোল NO2 উৎপন্ন করছে। আর 1 মোলের জন্য যে কোনো গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার হয়, 1 মোলের জন্য 22.4 লিটার হয়। তাহলে এখানে 2 মোল NO2 উৎপন্ন হয়েছে, তাহলে 2 মোলের জন্য কী হয়ে যাবে, এটা 44.48 হয়ে যাবে। তাহলে ওই জন্য সঠিক উত্তর হয়ে যাবে তোমার 44.48 লিটার। তাহলে কিভাবে হলো তাহলে তোমরা বুঝতে পারলে, তাহলে এটা ডি নম্বর হয়ে গেল তোমার অ্যান্সার। তারপরে দেখো, কোনো পরিবাহীর দণ্ডের তাপ পরিবাহিতা কে হলে তার তাপীয় রোধাঙ্ক হবে, তাপীয় রোধাঙ্ক হয়ে যাবে তোমার কে ইনভার্স বা কে পাওয়ার -1। তাহলে সঠিক উত্তর তোমার সি নম্বর। তারপরে 5 কি বলেছে দেখো, কোন দর্পণের দৃষ্টিক্ষেত্রে সর্বাধিক, দৃষ্টিক্ষেত্র সর্বাধিক, তাহলে এটা হয়ে যাবে তোমার উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্রটা সর্বাধিক হবে। তারপরে দেখো 6 কি বলেছে, ABCD 4টি মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক দেওয়া আছে 1, 1.3, 1.5, 2.4 হলে কোন মাধ্যমের আলোর বেগ সর্বাধিক হবে। তাহলে প্রতিসারাঙ্ক যেখানে সবচাইতে কম হবে তার মধ্যে দিয়ে আলোর গতিবেগ সর্বোচ্চ হবে। তাহলে 1 নম্বরটা এখানে কি 1 সবচাইতে কম, তাহলে 1টা কি এ আছে, তাহলে তোমার এ বা 1 যেটা প্রতিসারাঙ্ক আছে সেটা কম হবে। তাহলে এ নম্বর কোথায় আছে, এ নম্বর এ অপশানেই আছে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। তারপরে দেখো 7 নম্বর কি বলেছে, যদি একটি রোধকের 2 প্রান্তের বিভব প্রভেদ 3 গুণ করা হয় তবে রোধকের তড়িৎ ক্ষমতা হবে। তাহলে তড়িৎ ক্ষমতা কত হয়ে যাবে 9 গুণ। কেমন করে হবে দেখো, এখানে তড়িৎ ক্ষমতা সমান আমরা কি জানি, P = V²/R, এটা আমরা জানি। তাহলে পিটা হচ্ছে তোমার কি ক্ষমতা, ভিটা হচ্ছে তোমার বিভব প্রভেদ, আর আরটা হচ্ছে তোমার রোধ। তাহলে আমি তড়িৎ ক্ষমতা আর বিভব প্রভেদের মধ্যে সম্পর্কটা চেয়েছে, তাহলে 2 প্রান্তে রোধের কি আছে, যদি একটি রোধকের 2 প্রান্তের বিভব প্রভেদ কত করে দিচ্ছি 3 গুণ করে দিচ্ছি, তাহলে ভি এর মান যদি এখানে 3 বসিয়ে দিই তাহলে 3 এর স্কোয়ার করলে কত হয়ে যাবে 9 হয়ে যাবে না। তাহলে ভি স্কোয়ার 3 গুণ করে দিই, 3 বসিয়ে দিলে তাহলে তার স্কোয়ার 9 হয়ে যাবে। তাহলে ওই জন্য এটা হয়ে যাবে তোমার 9 গুণ। তাহলে বুঝতে পারছো কিভাবে হলো। তারপরে দেখো, তারপরে কি বলেছে, 100 ওয়াট এর একটি বাল্ব প্রতি মিনিটে শক্তি খরচ করে, তাহলে এটা হয়ে যাবে তোমার 6000 জুল। কিভাবে হলো,
তাহলে 6000 জুলটা কীভাবে হলো দেখো, তাহলে 100 ওয়াট, তাহলে প্রতি কী বলেছে মিনিটে বলেছে, তাহলে এটা ঘন্টায় আমরা বের করতাম 100 গুণিত 1 আওয়ার, তারপরে 1 আওয়ার 1 ঘন্টা চললে, তারপরে এবার একদিন চলে 24 দিয়ে গুণ করতাম, তাহলে এখানে কি বলেছে 1 ঘন্টা করতাম, তাহলে এখানে কি তোমার মিনিটে বলেছে, তাহলে 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে 100কে 60 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 6000 হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে তোমার ডি নম্বর অ্যান্সার। তারপরে 9 নম্বরটা দেখো কি বলেছে, তেজস্ক্রিয় মৌল সবার শেষে যে মৌলে পরিণত হয় সেটা হবে তোমার পিবি বা লেড, তাহলে এটা বি নম্বর অ্যান্সার হয়ে গেল। তারপর 10এরটা কী বলেছে দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কত বলেছে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়, তাহলে একই সময় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে, হয়ে যাবে তোমার 11.2। কীভাবে হলো, তাহলে আমরা জানি জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি হয়, জলের তড়িৎ বিশ্লেষণের সময় তোমার ক্যাথোডে কি উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আর অ্যানোডে অক্সিজেন, আর তার অনুপাতটা কি হয় 2:1। তাহলে প্রথমে কি এখানে কি বলেছে, জলের তড়িৎ বিশ্লেষণের ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন, ক্যাথোডে তাহলে 22.4, ক্যাথোডটা কি প্রথমটা, তাহলে হ্যাঁ তোমার 2, তাহলে অ্যানোডে কী হয়ে যাবে তার অর্ধেক হয়ে যাবে, যেহেতু 1 আছে 2-এর অর্ধেক, তাহলে এটার অর্ধেক তোমার অ্যানোডে উৎপন্ন হয়ে যাবে, তাহলে ওই জন্য হয়ে গেল তোমার 11.2। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ, এই কোশ্চেনটা অনেকবার দিয়েছে, প্রায় 2-1টা স্কুল পরপর কোশ্চেনটা দিয়েছে, তোমরা ভালোভাবে এই কোশ্চেনটা দেখে নেবে। তাহলে এর জায়গায় 22.4 জায়গায় অন্য কিছু দিতে পারতো, তাহলে 2:, এই যে এইটা তোমাকে মনে রাখতে হবে 2:1, তাহলে এটা বের করতে পারবে। তারপরে দেখো 11 নম্বর কি বলেছে, হ্যালোজেন মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার মানের ঊর্ধ্বক্রমের সঠিক হলো, তাহলে সঠিকটা তোমার 1 নম্বর অপশানই হবে। 1 নম্বর অপশান কী হয়ে যাবে তোমার ফ্লোরিনের সবচাইতে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, তাহলে প্রথম অপশানটাই সঠিক। তারপরের পেজে যাওয়া যাক, দেখো তাহলে এগুলো হবে না। তারপরে কয় নম্বর 12 নম্বর, ক্রিপ যন্ত্রে কোন গ্যাসটি প্রস্তুত করা হয় না, তাহলে ক্রিপ যন্ত্রে প্রস্তুত করা হয় না তোমার N2 গ্যাস, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন সালফাইড করা হয়, কার্বন ডাইঅক্সাইড করা হয়, তারপরে হাইড্রোজেন করা হয়, এই 3টে করা হয়, আর এইটা করা হয় না, তাহলে সঠিক উত্তর নাইট্রোজেন হয়ে গেল। তাহলে 13 নম্বর কী বলছে, তড়িৎ বিশ্লেষণের সময় কোনটি ক্যাথোডের আগে মুক্ত হবে, তাহলে ক্যাথোডে মুক্ত হবে হাইড্রোজেন গ্যাস। তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, তাহলে এইখানেও ওটাই বলেছে, তড়িৎ বিশ্লেষণের সময় কোনটি ক্যাথোডের আগে মুক্ত হবে, তাহলে ক্যাথোডে হয়ে যাবে তোমার হাইড্রোজেন আয়ন, তাহলে সঠিক উত্তর এটা হলো। তারপরে কি বলেছে 14 নম্বর, OH মূলক যুক্ত কিন্তু অ্যালকোহল নয় যে যৌগটি, সেটি হলো কোনটা, সি নম্বর C6H5OH, এটা। তারপরে 15 নম্বর কি বলেছে, কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়, তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় হচ্ছে তোমার C2H4, তাহলে তোমাদের MCQ শেষ। তাহলে ACQ এবার দেখো, ACQ কি বলেছে, প্রথম কোশ্চিন বলেছে ওজোন অণু অক্সিজেন অণুতে বিয়োজিত হয় একটি সমিত সমীকরণের সাহায্যে দেখাও, সমিত সমীকরণের সাহায্যে দেখাতে বলেছে, তাহলে সেই সমীকরণটা হয়ে গেল তোমার এটা। O3-তে ইউভি রশ্মি পড়বে, তো সেটা কি হয়ে যাবে অক্সিজেন অণু আর অক্সিজেন
পরমাণুতে ভেঙে যাবে। তাহলে O3, তাহলে এই যে ওজন, ওজন গ্যাসের সংকেত কি? O3। এখানে ইউভি রশ্মি যেই পড়বে সেটা ভেঙে যাবে অক্সিজেন অণুতে আর অক্সিজেন পরমাণুতে। তাহলে এই সমিত সমীকরণটা দিলেই হবে। তারপরে দেখো, বায়ু শক্তি জেনারেটরের কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে এটা হয়ে যাবে তোমার গতিশক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এটা কি হয়ে যাবে? গতিশক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। বায়ু শক্তির জেনারেটরের কোন শক্তিতে রূপান্তরিত হয়? গতিশক্তি বৈদ্যুতিক শক্তিতে। তাহলে এটা হয়ে গেল। তারপরে দেখো অথবাটা কি বলেছে? পৃথিবীর অভ্যন্তরে ভূতাপীয় শক্তির উৎস হলো তেজস্ক্রিয় ক্ষয়। তেজস্ক্রিয় ক্ষয়ের জন্যে, তেজস্ক্রিয় যেগুলো মৌল আছে তাদের ক্ষয়ের জন্যে এই শক্তিটা ভূতাপ শক্তি উৎপন্ন হয়। তাহলে তেজস্ক্রিয় ক্ষয়ের জন্যে, তাহলে শূন্য স্থানটা হয়ে গেল তেজস্ক্রিয় ক্ষয়। তারপরে দেখো 3 নম্বর কি বলেছে? স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হয়ে যাবে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড। 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এটা হয়ে গেল। তারপর বলেছে মান। তারপরে বলেছে বায়ু শক্তি জেনারেটরের যথাযথ কার্যকারিতার জন্য বায়ু প্রবাহের বেগ ন্যূনতম কত হওয়া উচিত? তাহলে এটা ন্যূনতম হওয়া উচিত 15 কিমি পার আওয়ার। 15 কিমি পার আওয়ার। তাহলে 15 কিমির যদি নিচে হয়ে যায় তাহলে বায়ু শক্তির জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে না। তাহলে 15 কিমি পার আওয়ার ন্যূনতম বেগ লাগবে। তারপরে 4টা কি বলেছে দেখো, পরম উষ্ণতার সঙ্গে গ্যাস অণুর গড় বেগের সম্পর্ক লেখো। তাহলে সম্পর্কটা হয়েছে তোমার সমানুপাতিক। পরম উষ্ণতার সাথে গ্যাসের যেটা অণুর গড় বেগ আছে তার সাথে সমানুপাতিক। এটা বাড়লে এটা বাড়বে, ওটা কমলে এটা কমবে। তাহলে সেটা হয়ে যাবে সমানুপাতিক। তারপর 5 নম্বর কি বলেছে? তাপ দিলেও বস্তুর তাপমাত্রা বাড়ে না, এমন ক্ষেত্রের উদাহরণ দাও। তাহলে এমন ক্ষেত্রে হচ্ছে বরফের গলন। যখন বরফের গলন শুরু হবে তখন তাপ দিলেও সেক্ষেত্রে কি হবে না? উষ্ণতা বাড়বে না। তাপ দিলেও উষ্ণতা বাড়বে না। আর একটি আছে কোনো কিছুর, আর একটা যদি উদাহরণ বলতে যাবো, কোনো কিছুর স্ফুটন যখন হয়ে যাবে তখন যতই তুমি তাপ দাও তার থেকে বাড়বে না। তাহলে যে কোনো একটা লিখতে পারো, অসুবিধা নাই। তারপরে অথবার কোশ্চেন কি বলেছে? আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান 0, সত্য না মিথ্যা? তাহলে এটা হয়ে যাবে তোমার সত্য। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান 0ই হয়। তারপরে দেখো 6 নম্বর কি বলেছে? যদি প্রিজমের পারিপার্শ্বিক মাধ্যমের ঘনত্বের তুলনায় প্রিজমের উপাদানের ঘনত্ব কম হয় তবে নির্গত রশ্মির কোন দিকে বেঁকে যাবে? তাহলে নির্গত রশ্মি এদিক ওদিক ছড়িয়ে যাবে, কোনো ফিক্সড একটা ডিরেকশন থাকবে না, এদিক ওদিক ছড়িয়ে যাবে। তাহলে এদিক ওদিক ছড়িয়ে যাবে, বাইরে চলে যাবে। এটা হয়ে যাবে তোমার অ্যান্সার। তারপরে 7 নম্বর কি হয়েছে দেখো, গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা কয়টি? গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা 1টি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 1। তারপরে 8 নম্বর কি বলেছে? কোনো পরিবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ও প্রবাহ কাল পরিবর্তিত থাকলে এসি এর বদলে ডিসি প্রবাহ পাঠালে পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ কিরূপ পরিবর্তন হবে? তাহলে তাপ কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাপের পরিমাণটা কি হয়ে যাবে? বেড়ে যাবে, ইনক্রিজ হবে। তারপরে
9 নম্বর কি বলেছে, চুম্বক ক্ষেত্রের সমান্তরালে তড়িৎবাহী তারটি থাকলে পরিবাহীটির ওপর প্রযুক্ত বলের মান কত হবে? তাহলে প্রযুক্ত বলের মান হয়ে যাবে তোমার 0। চুম্বক ক্ষেত্রের সমান্তরালে তড়িৎবাহী তারটি থাকলে সেই পরিবাহীর ওপর প্রযুক্ত বলের মান হয়ে যাবে তোমার 0। 10 নম্বর কি বলেছে দেখো, তেজস্ক্রিয় ধাতুর খনিতে আলফা কণা নিঃসরণে উৎপন্ন নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি? উৎপন্ন নিষ্ক্রিয় গ্যাসটি হচ্ছে তোমার রেডন। আর এন, রেডন। উৎপন্ন গ্যাসটির নাম হচ্ছে তোমার রেডন। তারপর অথবা কি বলেছে, একটি অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার উদাহরণ দাও। অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া হচ্ছে পারমাণবিক বোমা। পারমাণবিক বোমায় অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ঘটানো হয়, তার জন্য এর ক্ষয়ক্ষতির ভয়াবহতা অনেক বেশি। তারপরে দেখো ডান দিক বাম দিক। তাহলে ডান দিক বাম দিক কি বলেছে, আধুনিক পর্যায় সারণীর ভিত্তি। আধুনিক পর্যায় সারণীর ভিত্তিটা কি হয়ে যাবে, মৌলের পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আধুনিক পর্যায় সারণীর কিসের ওপর ভিত্তি করে মৌলগুলোকে বিন্যাস করা হয়েছে, পারমাণবিক ক্রমাঙ্ক। আর যেটা মেন্ডেলিভের ছিল সেটা পারমাণবিক কী ছিল, গুরুত্বের ওপর নির্ভর করেছিল। তবে আকরিক থেকে ধাতু নিষ্কাশন হয়, আকরিক থেকে ধাতু নিষ্কাশন হয় তোমার লোহা, এফি। তারপরে অতি সক্রিয় ধাতু, অতি সক্রিয় ধাতু কি করে, বিজারণ ক্রিয়া করে। দুষ্ট মৌল, দুষ্ট মৌল হচ্ছে তোমার হাইড্রোজেন। তাহলে তোমাদের ছক শেষ হয়ে গেল, ডান দিক বাম দিক। তারপরে দেখো, তারপরে কি বলেছে 12 নম্বর, ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও। তাহলে কি বলেছে, লিথিয়াম দিয়েছে, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর সোডিয়াম, এর ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে দেখো পারমাণবিক ব্যাসার্ধ সবচাইতে বেশি হচ্ছে তোমার সিজিয়ামের, সিএস, তারপরে রুবিডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে লিথিয়াম। তাহলে এটা সাজানো, তাহলে এটা তোমরা স্ক্রিনশট করে লিখে নেবে বা পজ করে লিখে নিতে পারো। তারপরে দেখো কি বলেছে 13 নম্বর, এমন একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে সেটা হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি, CH3COOH। তাহলে অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেল তোমার সঠিক উত্তর। মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড। তারপরে দেখো অথবা কি বলেছে, আধুনিক পর্যায় সারণীর ড্যাশ গ্রুপের মৌলগুলিকে বোরন পরিবার বলা হয়। তাহলে 13 নম্বর গ্রুপকে বলা হয় তোমার বোরন পরিবার। 13 নম্বর গ্রুপকে বলা হয় তোমার বোরন পরিবার। তারপরে 14 নম্বর কি বলেছে, জলের তড়িৎ বিশ্লেষণের সময় জলে H2SO4 এর পরিবর্তে HCl বা HNO3 ব্যবহার করা হয় কেন? তাহলে ব্যবহার করা হয় কেন দেখো, তাহলে ব্যবহার করার কারণ হচ্ছে H2SO4-তে SO4 2- আয়ন থাকে, যা গ্যাস উৎপাদন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে। HCl বা HNO3 হাইড্রোজেন আয়ন প্রদান করে, যা তড়িৎ বিশ্লেষণকে আরও কার্যকর করে। এই কারণেই ব্যবহার করা হয়। তাহলে এটা তোমরা স্ক্রিনশট করে লিখে নেবে। তারপরে দেখো, তারপর কি বলেছে, চিলি সল্টপিটারের রাসায়নিক সংকেত কি? চিলি সল্টপিটারের রাসায়নিক সংকেত হচ্ছে তোমার NaNO3, তাহলে সোডিয়াম নাইট্রেট।
সোডিয়াম নাইট্রেটটাই হচ্ছে তোমার চিলি সলফিটার। তাহলে NaNO3। তারপরে 16 নম্বর কি বলেছে দেখো, 16 নম্বর সালফান কি? সালফান হচ্ছে তরলীকৃত 100% ওলিয়ামকে সালফান বলা হয়। তাহলে তরলীকৃত 100% ওলিয়ামকে সালফান বলে। তাহলে সালফান কি তোমরা বুঝে গেলে। তারপরে দেখো 17 নম্বর কি বলেছে, সিএনজি এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো। গঠনমূলক সংকেত হচ্ছে CH4। সেটাকে তোমরা এইভাবে যদি ভেঙে লেখো, CH4 মিথেন, সি দিয়ে দিলে গঠনমূলক সংকেত হয়ে গেল, ব্যাস। তারপরে দেখো 18 নম্বর কি বলেছে, কার্বাইড বাতিতে উজ্জ্বল আলো সৃষ্টি করতে যে গ্যাসটি ব্যবহৃত হয় তার নাম কি? তার নাম হচ্ছে অ্যাসিটিলিন। তার নাম হচ্ছে অ্যাসিটিলিন, C2H2 অ্যাসিটিলিন, C2H2 এর নাম হচ্ছে তোমার অ্যাসিটিলিন। তারপরে দেখো কি বলছে, ইউপ্যাক নাম বলেছে, CH3 CH2 CHO এর ইউপ্যাক নাম কি? তাহলে এর ইউপ্যাক নাম দেখো, তাহলে ইউপ্যাক নাম আমি লিখে দিচ্ছি। তারপরে কি কার্যকরী মূলক যে দিক থেকে থাকে সেদিক থেকে কি করতে হয়, তোমার নাম্বারিং করতে হয়, 1 2 3। 3টা কার্বন থাকলে কি হয়, প্রোপ। তাহলে 3টা কার্বন থাকলে প্রোপ। আর তোমার কার্যকরী মূলক আছে তার জন্য, আর সবটাতে সিঙ্গেল বন্ড আছে, তাহলে এন এর পরিচয় বলতে আন আসবে। তাহলে প্রোপ আন। তারপরে কি আছে, CHO গ্রুপের জন্য কি আছে, এল। তাহলে এইটাকে যুক্ত করলে কি হয়ে যাবে, প্রোপান্যাল। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল এর প্রোপান্যাল। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ।